প্রধান আসামি ইউনূস এবং আসিফ নজরুল। টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডুজার দিয়ে। এই 32 নম্বর বাড়িটা শুধু একটা সরকারি জিনিস ছিল না, এটা সারা বাংলাদেশের পৃথিবীতে সারা রাষ্ট্রীয় সম্পদ ছিল, এটা জনগণের সম্পদ ছিল। তাই এই বাড়িটা তারা প্রটোকল না দিয়ে এই বাড়িটাকে যেভাবে বুলডোজার দিয়ে ভেঙে গেছে, যেভাবে আগুন দিয়ে লুটপাট করেছে, সেটার জন্য আমি ন্যায় বিচারের জন্য একটি সাধারণ পাবলিক হয়ে আমি এই মামলাটা দায়ের করেছি। আমি এটার বিচার চাই এবং আদালতের কাছে দরখাস্তপত্র হয়েছি। আদালত অবশ্যই এই ন্যায়ের পথে থাকবে এবং বিচার দেবে। এই তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা এমন প্রতিকূল পরিবেশে এই মামলার আবেদন করার কেন সাহস করলেন সেটা বলা মুশকিল। তবে এই যে বিচারের আকাঙ্ক্ষা, বিচারের প্রত্যাশা এমন প্রতিকূল পরিস্থিতিতে প্রকাশিত হলো, তাতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই 32 নম্বরে যে ফৌজদারি অপরাধ ঘটেছে তার বিচার নিশ্চিতভাবেই বাংলাদেশের আদালতেই একদিন অনুষ্ঠিত হবে। আদালতে একের পর এক ডক্টর ইউনূস এবং তার দলবলের বিরুদ্ধে মামলা করা, রিট করা, এই ব্যাপারগুলো এত যে হচ্ছে এবং এত যে হোঁচট খাওয়ার ঘটনা ঘটছে, কোনো আবেদনই টিকছে না, তারপরেও বারবার ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের বিরুদ্ধে মামলা করার চেষ্টা, রিট করার চেষ্টা, এই ব্যাপারগুলো অব্যাহত থাকছে। আজকে যেটা হলো, সারাদিনে এই ব্যাপারগুলো আবার নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করলো। 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরের অপরাধে ডক্টর ইউনূসকে প্রধান আসামি করে আরও অন্তত 27 জন, সব মিলে 27 জনের বিরুদ্ধে মামলা করা হলো, যেখানে আসিফ নজরুল, মোস্তফা সরোয়ার ফারুকী এবং আমরা দেখছি যে এনসিপির শীর্ষ নেতৃত্বের প্রায় সবাই রয়েছেন। কিন্তু সেই মামলা কি টিকলো? কতক্ষণ টিকলো? এই যে টিকছে না, বঙ্গবন্ধু সভা সারা পৃথিবীতে, সারা বাংলাদেশের সেই বঙ্গবন্ধুর বাড়িটাকে আঘাত কেন করা হলো? এটা হলো আমাদের 32 নম্বর বাড়ি, আমাদের আত্মগড়। এখান থেকে স্বাধীনতার জন্ম নেওয়া হয়েছে, এখানে আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম শিক্ষা পেয়েছে। সারা বিশ্বে এই ভূমির কথা জানে। এই স্বাধীনতা থেকে অস্তিত্ব মুছতে পারবে না। সেই অস্তিত্ব মুছার জন্য এই ইউনূসগণেরা মিলে যে বোল্ডোজার চালিয়েছে, কেউ প্রতিবাদ না করলেও, যেহেতু আমি একটা নাগরিক, আমার দায়িত্ব প্রতিবাদ করার জন্য, সেজন্য আমি একজন নাগরিক হয়ে প্রতিবাদ করেছি। প্রধান আসামি ইউনূস এবং আসিফ নজরুল আছে। এই মামলাটা ধানমন্ডি 32 বাঙালি জাতির ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির সাথে, যেখানে স্বাধীনতা, সার্বভৌমত্বের সূতিকাগর, এইটা সেই ধানমন্ডি ঐতিহাসিক 32, যেই 32-এর মধ্য দিয়ে আমার পতাকা, আমার মানচিত্র, আমার দেশ, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, সেই 32কে গত 5 ফেব্রুয়ারি 2025 টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমের গডফাদার ইউনূসের নেতৃত্বে, ইউনূসের প্রণোদনা, ইউনূসের উস্কানিতে, ইউনূসের সহায়তায়, আসিফ নজরুল সহকারে টেরোরিস্টের একটা বিশাল টিম ডিক্লারেশন দিয়ে, ঘোষণা দিয়েই এই 32কে অগ্নিসংযোগ করে অ্যাবলিশন করে দেয় বোল্ডোজার দিয়ে। এই বাংলাদেশের একজন সিটিজেন হিসাবে, নাগরিক হিসাবে এই উনি আদালতের কাছে ন্যায় বিচারের সাথে ধানমন্ডি 32-এর বিচার প্রার্থনা করেছেন। সেই বিচারের জন্য ইউনূস অ্যান্ড আদার্স, ইউনূস 1 নম্বর, আসিফ নজরুল 2 নম্বর, রেজওয়ানা হাসান, শফিকুল আলম ডাস্টবিন শফিক, জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ, সাজ্জিদ আলম, সামন্ত শর্মা, নুসরাত তাবাসুম, ডাক্তার তাসমিন জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, আরিফুল ইসলাম আবিদ, সালেউদ্দিন সিফাত সহ মোট 27 জনের বিরুদ্ধে, এবং অজ্ঞাত আছে 3 থেকে 5,000 আর টেরোরিস্ট অ্যান্ড টেরোরিজমরা সেই দিনে বাঙালি জাতির এই ঐতিহ্যবাহী 32কে ডেমোলিশন করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, ইভেকশন করে দিয়েছে। সেটার জন্যই বাদী আজকে ন্যায় বিচারের সাথে বাংলাদেশের প্যানেল কোর্টে, এবং বিস্ফোরক দ্রব্য, যেহেতু বিস্ফোরক ব্যবহার করছে সেখানে, বিস্ফোরক আইনে এবং সন্ত্রাস বিরোধী আইনে এই মামলাটি বিজ্ঞ আদালতে আনয়ন করা হয়েছে। সেই বাদী উপস্থিতে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে বাদীর কগনিজেন্স নিয়েই 200 ধারা কগনিজেন্স নেওয়ার পরে আদালত আদেশ দেবেন মর্মে পরবর্তীতে নথিপত্র 2025 সালের 5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে 2 রাত 3 দিন ধরে অবাধে যে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজের ঘটনা ঘটেছিল, তার বিরুদ্ধে অবশেষে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের একজন নারী বাদী হয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটা মামলা দায়েরের আবেদন করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে এই মামলাটা নেওয়া হবে কিনা এ বিষয়ে আদেশ পরে দেবেন বলে অপেক্ষমান রেখেছেন। 2025 সালের
5ই ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর অগ্নিসংযোগের অভিযোগে এই মামলায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ 27 জনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যে দায় মুক্তি অধ্যাদেশ দিয়ে গেছে তাতে 2024-এর 31শে আগস্ট পর্যন্ত তাদের সকল হত্যা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটতরাজকে আপাতত দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে। এই মামলাটিতে তাই সুনির্দিষ্টভাবে 2025 সালের 5ই ফেব্রুয়ারি এসে যে ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হলো এবং রীতিমতো এক্সক্যাভেটর বা বুলডোজার এনে বাড়িটি ভাঙা হলো, তারপর সে বাড়িতে আগুন জ্বালানো হলো, ফেসবুক লাইভে বসে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টেরা বুলডোজার আনার জন্য এবং মানুষকে বাড়ি থেকে বেরিয়ে এসে ওই বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগের জন্য উদ্বুদ্ধ করতে থাকলেন, সেসব ঘটনাকে মনে রেখেই এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলার আবেদনে অভিযুক্ত অন্য আসামিরা হলেন অন্তর্বর্তী সরকারের সাবেক পরিবেশ উপদেষ্টা ডক্টর সৈয়দ রেজওয়ানা হাসান, প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, মাহফুজ আলম, আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ, সার্জিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসিরউদ্দিন পাটোয়ারি, এছাড়াও আছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার সহ বিভিন্ন ব্যক্তিবর্গ। এই ফৌজদারি অপরাধ এমন ধরনের অপরাধ যে সেই অপরাধ মানে হত্যা, ধর্ষণ, লুটতরাজ, অগ্নিসংযোগ, ভাঙচুর এগুলো এ ধরনের ফৌজদারি অপরাধ। এবং ফৌজদারি অপরাধ এমন ধরনের অপরাধ যে অপরাধের দায় কখনো ঘুচে যায় না। মানে 2025-এর 5ই ফেব্রুয়ারির ঘটনার জন্য 1 বছরের পরে মামলা হয়েছে, সে মামলার আবেদন এখন গৃহীত হবে কিনা কে বলতে পারে, কিন্তু এই মামলার এই বিচারের যে একটা চাহিদা আছে, প্রত্যাশা আছে, সেটা এই মামলার আবেদনের মাধ্যমে প্রমাণিত হলো। এমন একটা সময়ে মামলা হলো যখন দেখেন ক্ষমতায় কারা, ক্ষমতায় তারেক রহমান সরকার, যেই তারেক রহমান সরকারের দলবল, ছাত্র দল, যুব দল 32 নম্বর দখল নিলাম, ভাইয়া তোমায় কথা দিলাম এসব স্লোগান দিয়েছেন। এবং ওই যে 2024-এর 3রা আগস্ট কে এক দফা ঘোষণা করেছিলেন তা নিয়ে যেমন একেবারে প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে নাহিদ ইসলাম থেকে আনু মোহাম্মদ থেকে সলিমুল্লাহ খান সবার মধ্যে কারাকারি চলছে, ঠিক তেমনি ভাবে 32 নম্বর ভাঙায় কে বুলডোজার পাঠিয়েছিল, মানে পিনাকি ভট্টাচার্য, কনক সারোয়ার, ইলিয়াস হোসেন ফেসবুক লাইভে আহ্বান জানাচ্ছিলেন, তাতেই হয়েছিল। এই ঘটনা কার নেতৃত্বে ঘটেছিল তাতেও এমনকি তারেক রহমানের অত্যন্ত স্নেহভাজন এবং বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন সে সময় বুলডোজার পাঠিয়েছিলেন, বুলডোজার সরবরাহ করেছিলেন, এক্সক্যাভেটর সরবরাহ করেছিলেন, এই দাবিও বিএনপি নেতা কর্মী সমর্থকদের মধ্যে আছে। কাজেই এই সময়ে এসে এই মামলার আবেদন গৃহীত হবে সেটা হয়তো বিশ্বাস করা মুশকিল, কিন্তু ফৌজদারি অপরাধ এমন অপরাধ যে বহু বহু বছর পরেও সেই অপরাধে আবারও মামলা দায়ের করা যেতে পারে। এবং এই যে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামের একজন, যার কোনো পরিচয় পত্রপত্রিকায় আজকে লেখা হয়নি, যেসব পত্রিকায় এই খবরটা অন্তত ছেপেছে তারাও লেখে নাই, কিংবা গুগল করে বা সাধারণভাবে তার কোনো নাম পরিচয় জানা যাচ্ছে না, এই যে একজন সাধারণ নারী এসে এই মামলাটা করলেন, তার মাধ্যমে প্রমাণিত হলো যে ধানমন্ডি 32 নম্বর ভাঙচুরের বিষয়ে বিচারের যে প্রত্যাশা, সে প্রত্যাশাকে দায় মুক্তি আইন কিংবা সরকারের চাপের মধ্যে রেখে এখন সেই বিচার হতে না দিলেও এই বিচার শেষ পর্যন্ত রাজনৈতিক পালাবদলে, ক্ষমতার পালাবদলে, ইতিহাসের পালাবদলে বাংলাদেশের মানুষ আদায় করে নেবেই। কারণ মনে করে দেখেন, এই 32 নম্বর বাড়িতে 75-এর 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে হত্যার শিকার হওয়ার পর তারপর তো ইন্ডেমনিটি অধ্যাদেশ, দায় মুক্তি দেওয়া হয়েছিল সেই হত্যাকারীদের, এবং সেই দায় মুক্তি অবশেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 21 বছর পর নির্বাচনের মাধ্যমে যখন ক্ষমতায় এলেন, ক্ষমতায় এসে 96 সালে তিনি সেই দায় মুক্তি তুলে নিলেন এবং আদালতে বিচার কাজ শুরু হতে পারলো। এরপর আবার যখন 2001-এ 4 দলীয় জোট সরকার এলো, বিএনপি জামাত জোট সরকার এলো, তারপর আদালতে কিন্তু সেই কাজ আবার স্থবির হয়ে পড়লো। শেষ পর্যন্ত আবারও বঙ্গবন্ধু কন্যাকেই কিন্তু ক্ষমতায় আসতে হলো সেই মামলার বিচার কাজ শেষ করবার জন্য। তার মানে 21 বছর দায় মুক্তি থাকবার পরেও কিন্তু
হত্যাকাণ্ডের বিচারের দায় এড়ানো যায় না, ঠিক যে কারণে বাংলাদেশে 1971 সালের যুদ্ধাপরাধীদের বিচার করা গেল প্রায় 5 দশক সময়ের পর বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগঠিত হওয়ার। কাজেই এসব হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ এসবের ঘটনার দায় শেষ পর্যন্ত যে এড়ানো যাবে না তা একরকমের নিশ্চিত করে বলা যায়। মামলার বাদী মামলার আবেদনে বলেছেন যে মামলার অভিযোগে যা বলেছেন সেটা হচ্ছে 2025 সালের 5ই ফেব্রুয়ারি আসামিদের প্রত্যক্ষ মদদে বা উস্কানিতে, মানে ইউনুস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান এদের মদতে, উস্কানিতে এবং সার্বিক সহযোগিতায় অন্যান্য আসামি ও অজ্ঞাতনামা 3 থেকে 5,000 আসামি বেআইনিভাবে জনতাবদ্ধ হয়ে লাঠিসোঁটা, হাতুড়ি, দাহ্য পদার্থ সহ মারাত্মক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ধানমন্ডি 32-এ অবস্থিত শেখ মুজিবুর রহমানের স্মৃতি জড়িত বাসভবনে দলবদ্ধভাবে আক্রমণ চালায়। ওই দিন রাত আনুমানিক 10টার দিকে তারা ভবনে ঢুকে ভাঙচুর, অগ্নিসংযোগ করে, ঐতিহাসিক নিদর্শন, দলিল, মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র, বই, পুস্তক সহ মূল্যবান সম্পদের ব্যাপক ক্ষতি সাধন ও লুটপাট করে নিয়ে যায় এবং ভবনটিতে আগুন দেয়। 2টো বুলডোজার, এক্সক্যাভেটর, হ্যামার এবং ভারী যন্ত্র এনে রাতভর উক্ত বাড়িটি ভাঙা শুরু করে। পরদিন বিকাল 5টা পর্যন্ত ভবনটি ভেঙে গুড়িয়ে দেয়। এই মামলার অভিযোগে আরো বলা হয়েছে, মামলার কয়েকজন আসামি ইউটিউব ও ফেসবুকে সরাসরি লাইভে এসে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ওই বাড়িতে থাকা প্রয়োজনীয় ডকুমেন্ট ও কাগজপত্র লুটপাট করে নিয়ে যাওয়ার উস্কানি ও মদত দেয়। কেউ কেউ অর্থ সহায়তা প্রদান করেন। আসামিরা পূর্ব ঘোষণা দেওয়ার পরেও বাড়িটি রক্ষার জন্য সরকারের দায়িত্বে থাকা আসামিরা কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। মানে রীতিমতো পুলিশ থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে কিন্তু আশপাশে দেখা যায় না। এবং আপনাদের মনে থাকবে যে একটা গাড়ি ভর্তি সেনা সদস্যরা যান বটে ওই ভাঙচুর শুরু হওয়ার পরপরই, কিন্তু আমাদের বীর সেনা সদস্যরা সেখানে যখন তাদের বিরুদ্ধে ভুয়া ভুয়া স্লোগান শুরু হয়, সাথে সাথে একেবারে ভিডিওতে আছে একরকমের লেজ গুটিয়ে গাড়িতে উঠে তারা আবার নিরাপদ দূরত্বে চলে যান। আর এরপর আর তারা 2 রাত 3 দিনের মধ্যে ওই বাড়ির আশপাশে ঘেঁষবার কোনো সাহসও করেন নাই, প্রয়োজনও বোধ করেন নাই। কেন তারা সাহস করেন নাই, প্রয়োজন বোধ করেন নাই? মানে ঘটনার 2 দিন পর যখন অন্তর্বর্তী সরকার জেগে উঠে একটা প্রতিক্রিয়া দেন বটে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে যে বিবৃতিটা দেওয়া হয় অবশেষে ধানমন্ডি 32 নম্বরের বাড়িতে এই লাগাতার ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে, তখন প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে যে বিবৃতিটা দেওয়া হয় সেখানে তারা বলেন যে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর, অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। তবে সরকারের পক্ষ থেকে একথাও বলা হয় যে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বটে, কিন্তু পলাতক অবস্থায় ভারতে বসে জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণে জনমনে গভীর ক্রোধের সৃষ্টি হয়েছে এবং এর বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ 2024-এর 5ই আগস্টের 6 মাসের দিনে 2025-এর 5ই ফেব্রুয়ারিতে শেখ হাসিনা ফেসবুক লাইভে এসে একটা বক্তব্য রাখবেন। এ খবর ছড়িয়ে পড়ার পরেই ধরেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ডাক দেন, ইনকিলাব মঞ্চের বীর নেতা শরীফ ওসমান হাদি ডাক দেন ফেসবুক পোস্ট দিয়ে যে এই 5ই ফেব্রুয়ারিতে এই বাড়িটা ভাঙচুর করে ফেলতে হবে, আগুন দিয়ে দিতে হবে এবং এক্সক্যাভেটর এনে, বুলডোজার এনে একদম গুড়িয়ে দিতে হবে। এবং তারা ছাত্র জনতাকে ওই বাড়ির সামনে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানান। হাসনাত আব্দুল্লাহ, এখনের এমপি হাসনাত আব্দুল্লাহ, মবের রাজা, যিনি মানে সেই হিসাবেই বিরাট পরিচিতি পেয়ে এখন আমাদের সৌভাগ্য যে রীতিমতো আমাদের সংসদ সদস্য হয়ে বসেছেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় এক রকমের নির্বাচিত হয়েছেন। সেই হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন, আজ রাতে বাংলাদেশ ফ্যাসিস্টের তীর্থভূমি মুক্ত হবে। এইরকম একটা ডাক দেওয়ার পর, মানে ভাঙচুরের ডাক দেওয়ার পর বিকাল থেকে, মানে রাতের বেলা হচ্ছে শেখ হাসিনার বক্তৃতা, তখনও শুরুও হয় নাই, বিকাল থেকেই কিন্তু ধানমন্ডি 32 নম্বরের সামনে ছাত্র জনতা যুক্ত হতে থাকে, জড়ো হতে থাকে, কিন্তু কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ওয়াকার বাহিনী, যিনি 5ই আগস্ট জানমালের দায়িত্ব নিয়েছিলেন, কাউকে সেখানে দেখা যায় না। রাত 8টা থেকে ব্যাপক ভাঙচুর শুরু হয়ে যায় ও
ওখানে, কিন্তু শেখ হাসিনার বক্তব্য কিন্তু তারও প্রায় 1 ঘন্টা পরে শুরু হয়। এই মামলাটি যদি বা এবার গৃহীত না হয়, কারণ দেখেন হামের মামলা গৃহীত হয় না, হামের টিকা আনে নাই ইউনূস সরকার গাফিলতির কারণে, এবং শত শত শিশু মারা যাচ্ছেন। এই মামলা এখন পর্যন্ত আমাদের আদালত নিতে পারে নাই, কারণ সরকার প্রস্তুত না। সরকারের গ্রিন সিগন্যাল পেতে হবে আদালতকে আসলে এই ইউনূস সরকারের গাফিলতির বিরুদ্ধে মামলা নিতে হলে। কাজেই ধারণা করা যায় 32 নম্বরের মামলাটাও হবে না। আর মাইলস্টোন স্কুলের উপর গিয়ে যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ধসে পড়লো এবং তাতে যে অগুন্তি শিশুর মৃত্যু হলো, এবং সেই শিশুদের একজনের পিতা ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গর বিরুদ্ধে মামলা করেছিলেন বটে সম্প্রতি, কিন্তু তারপর তাকে সংবাদ মাধ্যমের সামনে এসে বলতে হয়েছে ওই মামলা তো আদালত গ্রহণ করেই নাই, ওই মামলা করার পর তিনি আর বাড়িতে থাকতে পারছেন না, তাকে ভয় দেখানো হচ্ছে। কাজেই এই তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা এমন প্রতিকূল পরিবেশে এই মামলার আবেদন করার কেন সাহস করলেন সেটা বলা মুশকিল। তবে এই যে বিচারের আকাঙ্ক্ষা, বিচারের প্রত্যাশা এমন প্রতিকূল পরিস্থিতিতে প্রকাশিত হলো, তাতে এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই 32 নম্বরে যে ফৌজদারি অপরাধ ঘটেছে তার বিচার নিশ্চিতভাবেই বাংলাদেশের আদালতেই একদিন অনুষ্ঠিত হবে। এবং প্রমাণ আছে ভুরি ভুরি। ফেসবুক লাইভে বসে বসে কারা ডাকছিলেন সেসবের তো রেকর্ডিং আছেই। যেমন ধরেন আমি দেখছিলাম ইনকিলাব পত্রিকা সেই 6 ফেব্রুয়ারি শিরোনাম করেছিল, ঘোষণা দিয়েই বীর বিপ্লবীরা ভাঙলো ধানমন্ডি 32, খুলনায় শেখ পরিবারের বাড়ি এবং কুষ্টিয়ায় হানিফের বাড়িও ভাঙচুর। এবং কোন বীর বিপ্লবীরা এই ভাঙচুর করলো মূলত ধানমন্ডি 32-এ, তাদের একেবারে নাম ঠিকানা পরিচিতি একেবারে সগৌরবে প্রকাশ করে রেখেছে ইনকিলাব। এবং তখনকার অন্যান্য পত্রিকাতেও এরকম নানা প্রমাণ যখন ছড়ানো, তখন নিশ্চিতভাবে 21 বছর পর দায় মুক্তি আইন উঠিয়ে যখন বাংলাদেশে বঙ্গবন্ধু হত্যার বিচার করা গেছে, বাংলাদেশে যখন যুদ্ধাপরাধীদের বিচার করা গেছে, গোলাম আজম, মতিউর রহমান নিজামী এদের বিচার হয়েছে, তখন নিশ্চিতভাবে বাংলাদেশে একদিন ধানমন্ডি 32 নম্বরে যারা আগুন দিয়েছেন, লুটপাট অগ্নিসংযোগ করেছেন, যারা মদদ দিয়েছেন, উস্কানি দিয়েছেন। বলছিলাম ডক্টর ইউনূসের বিরুদ্ধে আবারও মামলা, এবং মামলাটা কতক্ষণ টিকলো, মামলা করার ব্যাপারটা কতক্ষণ টিকলো সেটাও একটা বড় ব্যাপার। আপনাদের 2-3টা গণমাধ্যমের শিরোনাম দেখাতে চাই। ইন্ডিপেন্ডেন্টের এই শিরোনামটা দেখে নিন, ডক্টর ইউনূস সহ 27 জনকে আসামি করে মামলার আবেদন। এরপরে ঢাকা ট্রিবিউনের এই শিরোনামটা দেখে নিন, যেখানে 32 নম্বরের ধ্বংসযজ্ঞের ছবি দিয়ে বলা হচ্ছে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ডক্টর ইউনূস সহ 27 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। এবং ঢাকা ট্রিবিউন যেটা বলছে যে এই আবেদন করা হয়েছে, যিনি আবেদন করেছেন আজকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা নামে এক নারী বাদী হয়ে এই মামলা দায়ের করলেন। মামলায় অভিযুক্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ এবং দুর্যোগ উপদেষ্টা রিজওয়ানা হাসান, আসিফ নজরুল, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত, সার্জিস, আক্তার হোসেন, তাসনিম জারা, সামান্তা শারমিন, এবং এছাড়া আরও অনেক রয়েছে। সবগুলোর নাম বলে যত সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। এবং বিদেশে অবস্থানরত অন্তত 3 জন অনলাইন অ্যাক্টিভিস্টের নামও এখানে সংযুক্ত করা হয়েছে। কিন্তু সংযুক্ত করে কি আদৌ কোনো লাভ হলো? এই শরীফউদ্দিন বাদীপক্ষের আইনজীবী এই এনপিবি নিউজের এই ভিডিওর স্ক্রিনশটটা দেখে নিন। ধানমন্ডি 32 ভাঙচুরের ঘটনায় 27 জনের বিরুদ্ধে আদালতে মামলা। সেখানে একেএম শরীফউদ্দিন বাদীপক্ষের আইনজীবী, তিনি সেই আবেদন করার পরে গণমাধ্যমে কথা বলেছেন এভাবে। কিন্তু আমরা পরক্ষণেই দেখেছি ঘটনা উল্টে যেতে। ঘটনা কিভাবে উল্টে গেল? বেশ কয়েকজনের কালো ছবি এবং 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির ধ্বংসযজ্ঞ দিয়ে ইত্তেফাক বলছে কি দেখুন, ধানমন্ডি 32-এ ভাঙচুর, মামলা গ্রহণ করার মতো উপাদান না থাকায় আবেদন খারিজ। অন্যদিকে কালবেলা কি বলছে দেখুন, ডক্টর ইউনূস, হাসনাত সহ 27 জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দেওয়া হয়েছে, কারণ আদালত বলছেন যে এই মামলা গ্রহণ করার মতো কোনো উপাদান পাওয়া যায়নি। তার মানে হচ্ছে যে
আমাদেরকে এখন ধরে নিতে হবে যে 32 নম্বর বাড়ি, বঙ্গবন্ধুর যে বাড়ি, সেই বাড়ি আসলে ভাঙা হয়নি। সেটা একটা সুনামি এসেছিল, সেই সুনামিতে ভেঙে চুরমার হয়ে গেছে, মাটির সঙ্গে মিশে গেছে। এটা সুনামিটা সাধারণত তো মাটি হয়ে আসে, প্রকৃতি হয়ে আসে, কিন্তু এটা মাটি হয়ে আসেনি। আকাশ থেকে একটা সুনামি টুপ করে পড়েছিল, পড়ে 32 নম্বরের বাড়ি ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছিল। সেটাই আমাদেরকে মেনে নিতে হবে, এর বাইরে কোনো কিছু নেই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তার আগে আরেকটা কথা বলি। এই মামলায় আমরা দেখলাম যে মোস্তফা সরোয়ার ফারুকের নাম ঢোকানো হয়েছে, কিন্তু 32 নম্বরের বাড়ি যখন 5 আগস্টে ভাঙা হলো, এরপরে আমরা দেখেছিলাম যে ডক্টর ইউনূস শপথ গ্রহণের আগে মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুকে পোস্ট দিয়ে বলেছিলেন যে ডক্টর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে প্রথম কাজ হবে 32 নম্বরের ওখানে ভিজিট করা এবং সেটা পুনর্নির্মাণ করা, ইতিহাস সংরক্ষণ করা, এরকম ফেসবুক পোস্ট দিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে তাকে যখন সরকারের দ্বিতীয় ধাপে উপদেষ্টা বানানো হলো, উপদেষ্টা বানানোর পরে তার চেহারা পাল্টে গেল। সেই আবেদনের ব্যাপারটা আর হয়নি। পরবর্তীতে হয়তো এই বাড়ি যে ভাঙা হলো, আরও কয়েক দফা ভাঙা হলো, সেই কারণেই তার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু তার নামের ব্যাপারে অন্তত এই স্যাক্রিফাইসটা করা উচিত ছিল যে তিনি আবেদন জানিয়েছিলেন ডক্টর ইউনূস বরাবর যে এই বাড়িটা মেরামত করতে হবে। তখন পর্যন্ত তার মস্তিষ্ক সুস্থভাবেই কাজ করছিল। তার নামটা দেয়া উচিত হয়নি বলেই মনে হয়েছে, যদিও এসব নামটাম দিয়ে কোনো কাজ নেই। কারণ যারা এই মামলার আবেদনগুলো করছেন, কিংবা বারবার এখন পর্যন্ত ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা, রিট, এগুলো তো কম হলো না, এবং বারবারই আদালতে গিয়ে ধাক্কা খাচ্ছেন তারা। এই মামলাটি সকালে করা হলো, দুপুরের পরই এটা খারিজ করে দেওয়া হলো। তাতে কি তারা বুঝতে পারছেন না যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কিংবা তার অনুসারী যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগের বাস্তবতা এখন নেই? এখন বলতে পারেন যে আদালত তো স্বাধীন, আদালত অবশ্যই স্বাধীন, কিন্তু পৃথিবীর সমস্ত আদালত তার কর্মকাণ্ড এবং তার ভাবনার যে বহিঃপ্রকাশটা ঘটায় কিংবা ঘটতে দেখি, সেটা সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। সরকারের থিঙ্কিংয়ের বাইরে গিয়ে খুব কম থিঙ্কিংয়ে আদালতকে দেখাতে আমরা দেখি। এর একটা কারণও আছে। এটাকে আপনি নেগেটিভভাবে সমালোচনা করলে সমালোচনা হতে পারে, কিন্তু এখানে একটা পজিটিভ ব্যাপার রয়েছে। সেটা হচ্ছে যে সরকারের বিপক্ষে যদি আদালত সব সময় তাদের অবজারভেশনগুলো দিতে থাকে, তাহলে কিন্তু আদালত এবং সরকার, নির্বাহী বিভাগ সাংঘর্ষিক পর্যায়ে চলে যাবে। তাতে দেশ অস্থির হবে, যে অস্থিরতা ব্যর্থ রাষ্ট্রে, একেবারে পঙ্গু রাষ্ট্রে পরিণত করেছে পাকিস্তানকে। নিশ্চয়ই আমরা চাই না পাকিস্তানের মতো ভাগ্যবরণ করতে। সুতরাং প্রফেসর ইউনূসের বিরুদ্ধে কোনো ধরনের 32 নম্বর ভাঙার পেছনে তো প্রফেসর ইউনূসের 5 আগস্টে অন্তত তার কোনো ভূমিকা নেই, তাই না? সুতরাং তার বিরুদ্ধে এই যে মামলা, এখানে আদালত ভাবতেই পারেন যে এটার কোনো মেরিট নেই। কিন্তু যেগুলোর ব্যাপারে মেরিট আছে, যে কর্মকাণ্ডগুলো, হামের টিকা সহ যে কর্মকাণ্ডগুলো নিয়ে মেরিট রয়েছে, সেগুলো তো টেকেনি। এই না টেকার কারণ হচ্ছে ডক্টর ইউনূসের ব্যাপার, কিংবা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা ছিলেন তাদের ব্যাপারে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি কী, সেটা আপনাকে ভাবতে হবে। বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি কি ডক্টর ইউনূসের ব্যাপারে কোনো নেগেটিভ দৃষ্টিভঙ্গি আপনি দেখেছেন? দেখেননি তো। সুতরাং সেই দৃষ্টিভঙ্গি যে আদালতে প্রতিফলিত হবে, আদালত প্রভাবিত হবে তা বলছি না, আদালতে প্রতিফলিত হবে, এটাই বাস্তবতা। এবং একটা দেশকে আপনি যখন সুস্থভাবে রাখতে চাইবেন, তখন বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে এক ধরনের এক ধরনের গুড রিলেশন থাকা উচিত। যদি সাংঘর্ষিক পর্যায়ে চলে যায়, সেই রাষ্ট্রটা হয়ে যাবে পাকিস্তান। সুতরাং দিস ইজ নট দ্য প্রপার টাইম। প্রফেসর ইউনূসের বিরুদ্ধে যে অভিযোগগুলো যারা করতে চাচ্ছেন, তাদের জন্য এটা প্রপার টাইম না। এই প্রপার টাইম না বলেই বারবার তারা হোঁচট খাচ্ছেন। কিন্তু এই যে যত অভিযোগের পাহাড় জমা হচ্ছে, এই অভিযোগের পাহাড়গুলোই বলে দিচ্ছে ডক্টর ইউনূস 1.5 বছরের শাসন ব্যবস্থায় শুদ্ধ পথে, সুস্থ পথে, ভালো পথে, ন্যায়ের পথে, ইনক্লুসিভ কিংবা সহমর্মিতার পথে ছিলেন না, ছিলেন উল্টো পথে, উল্টো রথে চলার চেষ্টা করেছেন। সেই কারণেই এই ঘটনাগুলো একের পর এক ঘটছে।